قلبي السلم قولي لي كلمة راني نسيت راسي عيني يشوفوا في السما অনেকক্ষণ ধরে খেয়াল করে দেখছি আমার বাবা আমার রুমের সামনে এসে কি একটা চিন্তা করে যেন আবার চলে যায়। তারপর আমি আমার বাবাকে ডেকে নিয়ে হাত ধরে বললাম, বাবা তুমি কি আমাকে কিছু বলতে চাও? বাবা তখন মাথা নিচু করে নরম করে বলল, আচ্ছা আমি যদি তোর মতো চুল কাটি, তোর মতো স্টাইল করে দাড়ি কাটি, তোর মতো পোশাক আশাক পরি আর তোর বাইকটা নিয়ে মাঝে মাঝে ঘুরতে যাই, তোর কি কোনো সমস্যা হবে? আমি তখন অবাক হয়ে বাবাকে বললাম, না বাবা কোনো সমস্যা হবে না, কিন্তু হঠাৎ তুমি এমন কেন করতে চাও, এটা কি আমি জানতে পারি? এবার বাবা আমার চোখের দিকে তাকিয়ে বলল, আসলে আমি আমার জীবনকে কখনোই উপভোগ করতে পাইনি, খুব অভাব অনটনের মধ্যে বড় হয়েছি, খুব কষ্ট করে ছাত্র জীবন পার করেছি আমি। আমার বন্ধুরা যখন স্টুডেন্ট লাইফে এনজয় করতো তখন আমি টিউশনি করে নিজের লেখাপড়া খরচ ও ফ্যামিলি চালাতাম। এভাবেই কষ্টের মধ্যে লেখাপড়া শেষ করে যখন ভালো একটা চাকরি পেলাম তখন ভাবলাম এবার জীবনটাকে একটু উপভোগ করবো। ঠিক সেই সময় আমার বাবা মা আমাকে বিয়ে করিয়ে দিল। বিয়ের পর তোর মায়ের মুখটা থেকে মনে হয়েছিল আজ থেকে আমার সুখের জীবন শুরু, কিন্তু সেই সুখটাও আমার জীবনে বেশি দিন সইল না। তোর জন্মের 2 বছর পর তোর মায়ের একটি অসুখ হয় আর সেই অসুখের মাধ্যমেই সে মারা যায়। তারপর তোর কথা ভেবে আর দ্বিতীয় বিয়ে করিনি। তারপর তোকে মানুষ করতে করতে আর তোর ভবিষ্যতের কথা চিন্তা করতে করতে টাকার পিছনে ছুটতে ছুটতে কখন যে বুড়ো হয়ে গেলাম বুঝতেই পারিনি। বাবার মুখে এমন কথা শুনে চোখে পানি এসে গেল। কোন রকম চোখের পানিটা আটকে বাবাকে বাইকের চাবিটা হাতে তুলে দিয়ে বললাম, বাবা এই নাও, আজ থেকে আমার কোনো সমস্যা নেই, তুমি যা ইচ্ছা তাই করো, আজ থেকে তুমি 20 বছরের টাকরা যুবক। সেদিন দুপুরবেলা অফিসে কাজ করছি, ঠিক সেই সময় আমার বন্ধু রাকিব আমাকে ফোন করে বলল, পিয়াস তোর বাবার কি হয়েছে রে? আমি তখন বললাম মানে? রাকিব তখন বলল, গলির মোড়ে একটু আগে বসে চা খাচ্ছিলাম, ঠিক সেই সময় পিছন থেকে আঙ্কেল এসে আমাকে থাপ্পড় মেরে বলল, হোয়াটসঅ্যাপ ব্রো, কেমন আছো? পিছন দিকে তাকিয়ে তো আমি হতবাক হয়ে গেলাম। দেখি তোর বাবা গলায় মোটা চেন, চুল দাড়ি স্টাইল করে কাটা, একটা টি শার্ট পরছে, সেটাতে লেখা আহো বাতিসা আহো, আবার জিন্সের প্যান্ট কাটা সেরা। আমি চাচাকে দেখেই বললাম, আসসালামু আলাইকুম। চাচা ঠিক সেই সময় আমার ডান গালে একটি থাপ্পড় মেরে বলল, কে তোর চাচা? ভাই বলে ডাক। আমাকে দেখলে কি তোর চাচার মতো লাগে? এই কথা বলে আমি ফোনটা রেখে কাজে মন দিলাম। তারপর অফিস থেকে ফেরার সময় আমাদের পাশের বাসার করিম আঙ্কেল আমাকে ডাক দিয়ে আমতা আমতা করে বলতে লাগলো, বাবা কি যে বলি লজ্জায় বলতেও পারছি না, তোমার বাবা আমার বউ মানে তোমার কাকি একটু বাড়ি থেকে বের হলেই তাকে থেকে শীষ বাজায়, তাকে বিরক্ত করে। চাচার কথা শুনে আমি তখন অবাক হয়ে বললাম, চাচা চাচি কি বাড়ি থেকে বোরকা পরে বের হয়নি? চাচা তখন মাথা চুলকাতে চুলকাতে বললো, না বাবা একটু বাড়ি থেকে বের হয়েছে, তাই বোরকা পরে বের হয়নি, শাড়ি পরে বের হয়েছে। আমি তখন করিম চাচাকে বললাম, দেখেন চাচা, মেয়ে মানুষ বোরকা না পরে বাড়ি থেকে বের হলে বাচ্চা পোলা পান্ডা একটু একটু বিরক্ত করবেই, এটা স্বাভাবিক। করিম আঙ্কেল তখন আমার দিকে অবাক হয়ে তাকিয়ে বলল, কি বললে? তোমার বাবা বাচ্চা পোলা পান? আমি তখন একটু বিরক্তি নিয়ে বললাম, বাচ্চা নয়তো কি, আপনার মতো বুইরা নাকি? আমার বাবার লুক দেখছেন, স্টাইল দেখছেন, আপনার এক পা কবরে গেছে, তারপরও আমার বাবাকে বুইরা বলেন কেমনে? আমার কথা শুনে করিম চাচা থ হয়ে দাঁড়িয়ে রইল। তারপর আমি বাড়িতে চলে গেলাম। বাড়িতে গিয়ে দেখি আজ আমার বাবা কালো একটি 3/4 আর সাদা একটি টি শার্ট পরে বসে আছে। টি শার্টের মধ্যে আবার লেখা, বুঝো না এই ব্যাপারটা, দুধু খাও। আমি তখন বাবাকে গিয়ে বললাম, বাবা আজকে তোমাকে ঠিক জন আব্রাহামের মতোই লাগছে। বাবা তখন আমার দিকে তাকিয়ে মুচকি এসে বলল, জানিস একটা মেয়েকে আমার খুব পছন্দ, কিন্তু কিভাবে প্রপোজ করব এটা আমি বুঝতে পারছি না। আমি তখন বাবাকে বললাম, ও নিয়ে তুমি মোটেও চিন্তা করো না, তোমার এই লাভার বয় ছেড়ে থাকতে এই বিষয়ে তোমার কোনো চিন্তা নেই, আমি সব শিখিয়ে দেবো। আমি তারপর সেদিন সারা রাত বাবাকে এই যুগের প্রেমের সকল নিয়ম কায়দা কানুন শিখিয়ে ফেললাম। তার কিছুদিন পর আমার অফিস ছুটি ছিল, যার কারণে আমি বাসায় ছিলাম। কলিং বেলের আওয়াজ শুনতেই দরজা খুলে যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দেখি বাবা একটি মহিলাকে বিয়ে করে আনছে। আমাকে দেখেই বাবা বলল, সালাম কর, এটি হচ্ছে আজ থেকে তোর নতুন মা, এখন আর একা একা ভালো লাগে না, তাই তোর দেওয়া বুদ্ধিটা কাজে লাগিয়ে বিয়েটা করেই ফেললাম। আমি হতবাক হয়ে দাঁড়িয়েছিলাম। ঠিক এই মুহূর্তে বাবাকে কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না। ঠিক তখনই আমার গার্লফ্রেন্ডের কল রিসিভ করতে অভ্যাস থেকে সে কান্না করতে করতে বলতেছে, আজকে দুপুর থেকে আমার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি তখন গুমরা মুখে বললাম, কান্না করতে হবে না, তোমার মা আমাদের বাসায়, তাড়াতাড়ি তুমি আমাদের বাসায় চলে আসো। বাবা তখন নতুন মাকে নিয়ে রুমে চলে গেল। আমি তখন মন খারাপ করে ছাদের এক কোনায় গিয়ে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর শ্রাবণী এসে আমাকে পিছন থেকে কিল ঘুষি মারতে স্যার বলতেছে, 5 বছর প্রেম করার পর এখন ভাই বোন হয়ে গেলাম, যাও আরো গিয়ে নিজের বাবাকে আধুনিক বানাও, তোমার বাবাকে আর দুনিয়ায় কোনো মানুষ পেল না, বিয়ে করার জন্য আমার মাকেই পেল। আমি তখন রেগে গিয়ে বললাম, তোমার মায়ের কি কোনো আক্কেল বুদ্ধি নেই? বিয়ের বয়সী মেয়ে থাকতে নিজেই বিয়ে করে নিল। শ্রাবণী তখন আরো রাগ করে বলল, একদম আমার মায়ের ব্যাপারে উল্টাপাল্টা কিছু বলবে না। আমিও তখন বললাম, তুমিও আমার বাবার ব্যাপারে ফালতু কথা বলবে না। এভাবে দুজন ঝগড়া করছিলাম। ঝগড়ার এক পর্যায়ে মারামারি লেগে গেল। প্রায় ঠিক সেই সময় শ্রাবণীর মা আর আমার বাবা পিছনে এসে বলতেছে, দেখো দেখো এখনই ভাই বোনের মধ্যে ঝগড়া লেগে গেছে। আবার শ্রাবণীর মা বলতেছে, বাদ দাও, চলো আমরা ঘরে চলে যাই, ভাই বোন ঝগড়া করবে, এটাই স্বাভাবিক। फॉलो कर दीजिए साहब, छोटे थोड़ी हो जाएंगे।
অভাব কাকে বলে জানেন? অর্থনীতি ক্লাসে বয়স্ক একজন টিচার ক্লাসরুমে ঢুকে একজন ছাত্রকে জিজ্ঞেস করলো, বাবা বলো তো অভাব কাকে বলে? ছেলেটি তখন উত্তরে বলল, অর্থনীতিতে বস্তুগত বা অবস্তুগত কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষাকে অভাব বলে। শিক্ষক তখন তাকে আবার বলল, এটা তো অর্থনীতির ভাষায়, সাধারণ ভাষায় অভাব কাকে বলে? অর্থাৎ অভাব বলতে তুমি কি বোঝো? ছেলেটি তখন মাথা নিচু করে বেঞ্চের দিকে তাকিয়ে রইল। শিক্ষক তখন তাকে আবার জিজ্ঞেস করলো। ছাত্রটি এবার বলতে শুরু করলো, স্যার আমার বাবার টাকা নেই বলে আত্মীয় স্বজনরা আমার খোঁজ নেয় না, এমনকি ঈদের দিনেও না। এই যে গরিব হওয়ার কারণে আত্মীয় স্বজনরা আমাদের খোঁজ নেয় না, এটাও একটা অভাব। আমি মধ্যবিত্ত করে ছেলে বলে আমার তেমন কোনো বন্ধু নেই, যদিও দুই একজন আছে, তবে তারা কখনোই আমাকে মূল্য দেয় না, এটাও আমার অভাব। সেই ছোটবেলা থেকে হাজারো স্বপ্ন দেখেছি, কিছুদিন স্বপ্ন দেখার পর আবার সেই স্বপ্নগুলো বুকের মধ্যেই চাপা দিয়ে রেখেছি, টাকার অভাবে কখনোই পূরণ করতে পারিনি, এটাও একটা অভাব। এই তো আজকে কলেজে আসার সময় মায়ের কাছে গাড়ি ভাড়া চাওয়ার সময় মা কয়েক জায়গা তন্ন তন্ন করে খুঁজে 20টি টাকা আমাকে দিল। আমি যখন বাড়ি থেকে বের হলাম তখনই আমার মনে পড়লো মা সকালে বলছিল তার নাকি জ্বর, কিন্তু ওষুধ কেনার টাকা নেই। তারপর আমি ওষুধ কিনে মাকে দিয়ে আসলাম। মা তখন আমাকে জিজ্ঞেস করলো, কিরে কলেজে যাবি না? তখন আমি মাকে বললাম, হ্যাঁ যাবো, আমার এক বন্ধু বাইক নিয়ে অপেক্ষা করছে, ওর বাইকে যাব, তাই তোমাকে ওষুধটা কিনে দিয়ে গেলাম। এই যে 10 টাকার জন্য পুরো রাস্তা হেঁটে এসেছি, আবার 10 টাকার জন্য পুরো রাস্তা হেঁটেই বাড়িতে যাব। এই যে 10 টাকার জন্য পুরো রাস্তা হেঁটে যাওয়া আর মায়ের সাথে মিথ্যা কথা বলা, এটাও একটা অভাব। সেদিন বাবা অনেক রাত করে বাসায় ফিরলো। বাসায় ফেরার পর মা জিজ্ঞেস করলো, এত রাত হলো কেন? বাবা তখন বলল, ওভারটাইম করেছি। মা তখন বলল, 2-1 দিন ওভারটাইম না করলে হয় না? বাবা তখন বলল, ওভারটাইম না করলে সংসার চালাবো কি করে, সংসার চলবে কি করে? এই যে সামান্য কিছু টাকার জন্য বাবার অতিরিক্ত পরিশ্রম করাটাই অভাব। সেদিন ছোট বোনকে দেখলাম টিউশনির টাকা বাবার কাছে চাইতে সংকোচ বোধ করছে, এটাই অভাব। কারণ সে ভালোভাবেই জানে বাজারে জিনিসপত্র সবকিছুর দাম বেশি, পরিবারের অবস্থা এখন তেমন একটা ভালো না। সেদিন মাকে দেখলাম একটা ছেঁড়া কাপড় সুই সুতা দিয়ে সেলাই করছে। আমি তখন মাকে বললাম, মা কাপড়টা তো ছিঁড়ে গেছে, এই কাপড়টা ফেলে দিতে পারো না? মা তখন বলতেছে, কি বলিস, এই কাপড়টা তো এখনো ভালোই আছে, একটু ছিঁড়ে গেছে, শুধু সেলাই করে নিলেই তো হয়ে যাবে। এই যে ছেঁড়া কাপড়টাকেও মা ভালো কাপড় বলছে, এটাও আমাদের অভাব। বন্ধু বান্ধবের দামি স্মার্টফোনের বেড়ে আমার সামান্য একটি বাটন ফোন ইউজ করতে হয়, বন্ধু বান্ধবের সামনে এটা বের করতে পাই না, বের করলে হাসাহাসি করে, এমনকি কল আসলেও দূরে গিয়ে কলটা রিসিভ করতে হয়, এটাই আমার অভাব। ছেলেটির কথা শুনে পুরো ক্লাস থমথম হয়ে গেল, সবার চোখে জল। সত্যি আমাদের সহপাঠীদের মধ্যে এমন অনেক ছেলে মেয়ে আছে যারা অনেক দিন চেয়েও পরিবারের থেকে সামান্য কিছু টাকা পায় না, বছরের পর বছর নিজের স্বপ্নগুলো বুকের মধ্যে চাপা দিয়ে রাখতে হয়, তবুও তারা অন্তরে কষ্ট চেপে রেখে সবার সাথে হাসি খুশি দিন কাটায়। আমি যখন ক্লাসে 8-এ পড়তাম তখন হুট করে আমার এক বন্ধু লেখাপড়া ছেড়ে দেয়, তারপর থেকে তার সাথে আর কখনোই দেখা হয় না। সেদিন হুট করে দেখা হলো, অনেক কথা হলো, এক পর্যায়ে তাকে আমি জিজ্ঞেস করলাম, এখন কি করিস? সে তখন বললো, আমি একটা গ্যারেজে কাজ করি। তখন আমি বললাম, তখন যদি ভালোভাবে লেখাপড়া করতি তাহলে এমনটা হতো না, আজকে হয়তো ভালো কিছু করতে পারতি। তখন সে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, দেখ আমি কি লেখাপড়ার সাথে ছেড়েছিলাম? আমি যখন ক্লাস 8-এ উঠলাম তখন আমার বাবা মারা যায়, আমরা 3 বোন 1 ভাই, পরিবারে ইনকাম করার মতো আর কেউ ছিলই না। এক পর্যায়ে আমাদের পরিবারটা পথে বসে গিয়েছিল। তখন যদি আমি কাজ না করতাম, লেখাপড়া না ছাড়তাম, তাহলে আমাদের পরিবারদের ভিক্ষা করা ছাড়া আর কোনো উপায়ই ছিল না। সেদিন বুঝলাম তার লেখাপড়া ছাড়ার পেছনে আর তার অল্প বয়সে কাজে ঢোকার পেছনে অভাব ছিল জর্জরিত। এত গেল মধ্যবিত্তদের কথা। এই শহরে হাজার হাজার পথ শিশু আছে যাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন তুমি শেষ কবে পেট ভরে খাবার খেয়েছিলে, তারা উত্তর দিতে পারবে না। তাদের বাবা মা ঘর বাড়ি কিচ্ছু নেই। ঝড় বৃষ্টির সময় যদি তারা অন্য কারো বারান্দায় গিয়েও দাঁড়ায়, তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়, এটা হলো অভাব। আবার আরেক দিক দিয়ে দেখতে গেলে পৃথিবীর সবাই অভাবী। যারা গাছতলায় থাকে তারাও অভাবী, যারা 5 তলায় থাকে তারাও অভাবী। তবে 5 তলার অভাবের সাথে আর গাছতলার অভাবের সাথে অনেকটা পার্থক্য। যারা গাছতলায় থাকে তারা যদি হাজারো স্বপ্ন দেখে, সেই স্বপ্নটা কখনোই পূরণ করতে পারে না। তাদের যদি কোনোদিন ভালো কিছু খেতে ইচ্ছে করে, তাহলে সেটা কিনে খেতে পারে না। আবার যারা 5 তলায় থাকে, তাদের যা যখন ইচ্ছে হয় সেটাই করতে পারে, তবুও তাদের অভাব। তাদের অভাব হলো সম্পদের। যতটুকু সম্পদ আছে আরো ততটুকু বানাতে হবে। এক ছেলে তার বাবাকে পাহাড় থেকে ফেলে দিল। যদি কয়েক সেকেন্ড সময় থাকে তাহলে ভিডিওটা দেখে যাবেন, আশা করছি একটু কিছু হলেও শিখতে পারবেন। অনেকদিন আগে একটা কৃষক ছিল। কৃষকটা এতটাই বৃদ্ধ হয়ে গেছিল যে সে মাঠের কোনো কাজই করতে পারতো না, তাই সে সারাদিন বাড়ি বসে থাকতো। তার একটা ছেলে ছিল, সে সারাদিন মাঠে কাজ করে খাবার নিয়ে তারপর বাসায় ফিরতো। ছেলেটা ছিল খুবই হিসাবী। একদিন ছেলেটা হিসাব করতে লাগলো, আমার বাবা তো সারাদিন বাড়িতে বসে থাকে, খায় আর ঘুমায়, সে তো কোনো কাজেরই না, ভাঙাড়ি। এই ভাঙাড়িকে যদি আমি এভাবে বাড়িতে বসিয়ে রাখি তাহলে তো আমার অনেক লস হয়ে যাবে, উল্টা আরো ঝামেলা। তাই ছেলে একদিন সিদ্ধান্ত নিল এই বাবাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। তারপর ছেলেটি একটি কাঠের কফিন বানালো, তারপর বারান্দায় নিয়ে বাবাকে বলল, বাবা তুমি এর ভিতর ঢুকে পড়ো। বাবা একটা মুচকি হাসি দিয়ে সেই কফিনের ভিতর শুয়ে পড়লো। তারপর ছেলেটি কাঠের কফিন নিয়ে একটি পাহাড়ের উপর চলে গেল। তারপর পাহাড়ের চূড়া থেকে ঠিক যখনই তার বাবাকে ফেলে দিবে, ঠিক তখনই কফিনের ভিতর থেকে ঠক ঠক করে একটা শব্দ হতে লাগলো। শব্দ শুনে সে কফিনের দরজা খুললো। সেখানে তার বাবা খুবই শান্ত হয়ে শুয়েছিলেন। তখন তার বাবা মুচকি একটা হাসি দিয়ে বলল, বাজান আমি জানি তুমি এখন এই পাহাড় থেকে আমারে ফেলে দিবা, আচ্ছা
তুমি আমাকে ফেলে দেওয়ার আগে কি আমি তোমাকে একটা উপদেশ দিতে পারি? তখন ছেলে বিরক্ত হয়ে বলল, হ্যাঁ কি সেটা, তাড়াতাড়ি বলো আমাকে। তখন বাবা মুচকে একটা হাসি দিয়ে বলল, তুমি বরং আমাকে এখান থেকে ধাক্কা দিয়ে ফেলে দাও, আর এই শক্ত কফিনটা তুমি বাড়ি নিয়ে তোমার কাছে যত্ন করে রেখে দিও। হয়তো তোমার ছেলেরও একদিন এই কফিনটা দরকার হবে, কফিনটা যত্ন করে রেখে দিও বাবা। তখন ছেলেটি তার ভুল বুঝতে পারলো এবং বাবার পা জড়িয়ে ধরে ক্ষমা চাইতে লাগলো। তাই যারা বউয়ের কথায় বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসে মজা মাস্তি করে জীবনযাপন করতেছো, তোমাদের জন্য একটা লাইন, খুব তাড়াতাড়ি সেই সময় আসবে যেদিন তোমার ছেলেও তোমাকে নিয়ে ওই বৃদ্ধাশ্রমে রেখে আসবে। সেদিন ক্লাসের সবচেয়ে সুন্দরী মেয়েটি দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলেছিল আমি নাকি তার বুকে হাত দিয়েছিলাম, আমি নাকি তাকে নষ্ট করতে চেয়েছিলাম। সেদিন সবাই আমার দিকে ঘৃণা নিয়ে তাকিয়েছিল। ক্লাসের প্রায় 80 জন ছাত্রছাত্রী সবাই আমাকে খারাপ ভেবেছিল। সবাই মেয়েটির কান্না ভেজা কণ্ঠ বিশ্বাস করেছিল। আমার সবচেয়ে কাছের বন্ধুটাও আমার থেকে দূরে চলে গিয়েছিল। আমার সবচেয়ে প্রিয় শিক্ষকটাও আমার গালে চড় মেরে বলেছিল তোমাকে সবচেয়ে ভালো ছাত্র ভাবতাম, তবে তুমি আজকে যে কাজটি করেছো তার জন্য তোমার উপর থেকে আমার সমস্ত ভালোবাসা শেষ হয়ে গেছে। যে নিজেকে একজন ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে না, সে যত ভালোই ছাত্র হোক না কেন, কোনো লাভ নেই। একজন লোকের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে সে একজন মানুষ। তুমি এখনো মানুষ হতে পারোনি, যদি পারো মানুষ হয়ে যাও। সেদিন আমি ক্লাসের কারো দিকেই চোখ তুলে তাকাতে পারিনি। কোনো অপরাধ না করেও নিজেকে অনেক বড় অপরাধী মনে হয়েছিল। আমার দুঃখটা সেদিন কারোর সাথে শেয়ার করতে পারিনি। যতটুকু সময় ক্লাসে ছিলাম শুধু মাটির দিকে চেয়ে চোখের পানি ফেলেছিলাম। সেদিন আমি বুঝেছিলাম চোখের পানিরও দাম কম আর বেশি হয়, কারণ মেয়েটার চোখের পানি দেখে সবাই ইমোশনাল হয়ে গিয়েছিল। আমি সত্যিই মেয়েটার সাথে এসব কিছু করেছি কিনা এসব কেউ ভাবেওনি, চিন্তাও করেনি। সবাই মেয়েটার চোখের পানি দেখে তার সব কথাই বিশ্বাস করে নিয়েছে। আমার চোখের পানি কাউকে আবেগী করতে পারিনি। আমার মতোই আমার চোখের পানিটাও কম দামি। আমি সেদিন ক্লাস থেকে চলে আসার সময় আবার ওই মেয়েটির সাথে কথা বলি, যে সবার সামনে আমাকে খারাপ বানিয়ে দিয়েছে। তার কাছে গিয়ে বলি তুমি এমনটা না করলেও পারতে। তুমি হয়তো ভেবেছিলে এমনটা করার পর আমি তোমার সম্পর্কে মানুষকে অন্য কিছু বলবো যা কেউ বিশ্বাস করবে না। সবাই হয়তো ভাববে তোমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য তোমার নামে সব মিথ্যা কথা বানায় বানায় বলতে, কিন্তু তুমি হয়তো জানো না তুমি এসব না করলে আমি তোমার সম্পর্কে কিছুই বলতাম। তবে ভয় পেও না, এখনো তোমার সম্পর্কে কাউকে কিছুই বলবো না। যে মানুষটা সবার সামনে আমাকে খারাপ বানিয়েছে আমি তাকে সবার সামনে খারাপ বানাতে চাই না। কলেজ থেকে বাসায় ফেরার পথে যখন দেখলাম সবাই আমার দিকে তাকিয়ে আছে, তখন আমার বুঝতে বেশি একটা অসুবিধা হলো না। আমার খবরটা হয়তো এলাকার সবাই জেনে গিয়েছে, তাই আমার দিকে এভাবে তাকিয়ে আছে। আর এসব খবর তো অলওয়েজ বাতাসের মাধ্যমে ছড়ায়, আমারটা হয়তো সেভাবেই ছড়িয়েছে। যখন বাসার সামনে গেলাম দেখি বাবা আর মা দরজার সামনে দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে আমার সৎ মা। দেখেই বুঝলাম হয়তো তারা কলেজের খবর জেনে গিয়েছে। তখন আমিও সেটা বুঝতে পেরে আমি বললাম বাবা আমি কিছু করিনি। তখন বলল তুই যদি সত্যিই কিছু না করিস তাহলে তোর সম্পর্কেই বললো কেন? তোর ক্লাসে তো আরও অনেক ছেলে ছিল, তাদের সম্পর্কে কই বলবো, তোর সম্পর্কেই কেন বলবো? তুই এসব করেছিস জন্যই তোর সম্পর্কে বলেছিস। একটা মেয়ে কখনো তার মান সম্মান নিয়ে মিথ্যা কথা বলবে? মিথ্যা তো তুই বলছিস আমাদের সাথে। সৎমা যখন আমাকে কথাগুলো বললো তখন আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম, মাটির দিকে তাকিয়ে চোখের পানি অঝরে ফেলছিলাম। কি বলবো কিছুই বুঝতেছি না। কিন্তু হঠাৎ করেই মা বাবাকে যে কথাগুলো বললো এগুলো শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। মা বাবাকে বললো তোমার এই ধর্ষক ছেলেকে আমাদের বাসায় রাখতে পারবে না। যদি তোমার ধর্ষক ছেলে বাসায় থাকে তাহলে আমি থাকবো, আর আমি থাকলে ও থাকবে। আমার একটা মেয়েও আছে, আমি আর আমার মেয়ে ওর তো আপন কেউ না। সুযোগ পেলে কি না কি পড়ে বসবে, তুমি ওকে বের করে দাও বাসা থেকে। মা যখন বাবাকে কথাগুলো বললো আমার চোখ দিয়ে শুধু পানিই পড়ছে। আমি একসময় ভাবতাম আমার সৎমা হলে একসময় ঠিকই আমাকে আপন করে নেবে। আজ নিজেকে সবচেয়ে অপবিত্র মনে হচ্ছে। লজ্জায় অপমানে আমি আর সেখানে একটি মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারি। তাই গন্তব্যহীনভাবে বাসা থেকে বেরিয়ে যে কোনো একদিকে যেতে লাগে। আমার বাবা একটিবারের জন্য আমাকে থাকতে বলিনি। সেদিন মনে হয়েছিল আজ থেকে হয়তো বাবা ছেলের সম্পর্কটা এখানেই শেষ। এটা তবে ভালো মতোই বুঝেছিলাম এ বাড়িতে হয়তো আমার আর কোনোদিনই স্থান হবে না। আমার কাছের মানুষগুলোই আমাকে বুঝতে পারিনি, দূরে ঠেলে দিয়েছে। এখন একজনই আছে শেষ ভরসা। সে মানুষটাকে আমি অনেক বিশ্বাস করি, ভালোবাসি। সেও আমাকে অনেক বিশ্বাস করে, ভালোবাসে। তবে কেন জানি না আজকে অনেক ভয় হচ্ছে। আর সবার মতো কি সেও আমাকে